নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর তোমাদের নির্বাচন অনুযায়ী এখন হানাবাড়িতে শুধুমাত্র ভুতুরে নয়, মাঝে মাঝে অদ্ভুতরাও ঘটবে। তাই দেরি না করে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, আবার ফিরে এলাম একটি ভয়ঙ্কর ভৌতিক গল্পে। লেখক শোভন কাপড়িয়ার কলমে একটি দুর্দান্ত ভৌতিক গল্প, যার নাম কালাপানি। আজকে গল্প পাঠে শুভম, প্রধান চরিত্রে ব্রতদীপ। আর আজ থেকে গল্পগুলো কিন্তু আরও মন দিয়ে শুনতে হবে, কারণ প্রশ্ন উত্তর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আর এই গল্পের শেষে থাকবে তোমাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে থেকে প্রথম 3 জনকে আমরা বেছে নেব এবং তাদের নাম পরবর্তী গল্পে উল্লেখ করা হবে। তাই গল্পটা প্রথম থেকেই মন দিয়ে শোনো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতোই বাসটা বেশ ভিড়, তবে এসি বাস বলেই একটু যা বাঁচোয়া। সামনের সিটে বসে থাকা বুড়ো লোকটা উঠে যেতেই মনোজ জলদি সেই সিটটা দখল করল। এতক্ষণে পায়ে আরাম হলো, সেই এসপ্ল্যানেড থেকে দাঁড়িয়ে থেকে এতক্ষণে বুঝতে পারলাম। তার গন্তব্য প্রতিদিনের মতোই পরিবেশ ভবন, সেখানেই সে চাকরি করে। আমাদের গল্পের মূল চরিত্র মনোজ দাস। বয়স খুব বেশি হলে ওই 28 কি 29। পরিবেশ ভবনে বিগত 4 বছর ধরে কাজ করছে। কম অভিজ্ঞতা হলেও তার কাজের দক্ষতা এবং কাজের প্রতি একনিষ্ঠতা দেখে মনোজের বস মিস্টার বোস তাকে প্রমোশনের জন্য মনোনীত করেছে। তবে আজ মনোজ অন্যান্য দিনের তুলনায় হাজিরা দেওয়ার চেষ্টা করেছে অনেক আগেই, কারণ মিস্টার বোসের মনোজের সাথে কোনো একটা ব্যাপারে জরুরি কথা বলার রয়েছে। অবশেষে বাস থেকে নেমে মনোজ পরিবেশ ভবনে ঢুকল। স্যার, আসতে পারি? মনোজ অমিতাভ বোসের কেবিনে ঢুকতে ঢুকতে বলল। অমিতাভ তার কম্পিউটারে কিছু একটা দেখছিলেন গম্ভীর মুখে। মুখে কিছু না বলে হাতের ইশারায় মনোজকে ভেতরে আসতে বললেন। মনোজ চেয়ারে বসতে বসতে বোঝার চেষ্টা করল যে বোস ঠিক কী দেখছেন, কিন্তু ঠিক করে সে বুঝে উঠতে পারল না। এরকমভাবে 2-3 মিনিট কাটল, কিন্তু বোস তখনও একইভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। মনোজ খুব ভালোভাবেই চেনে এই বোসকে। কোনো সিরিয়াস ঘটনা না ঘটলে বোস এরকমটা করেন না। কিছুক্ষণ পর বোস গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, অতীন ঘোষকে চেনো তুমি? হ্যাঁ, কিন্তু ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। নন্দীপুর গ্রাম কি চেনো? মনোজ মাথা নাড়িয়ে না জানালো। ব্যাপারটা তাহলে খুলেই বলি। কলকাতা থেকে 100 কিলোমিটার উত্তরে এই নন্দীপুর গ্রাম অবস্থিত। গ্রাম বলতে ছোট জনপদ, খুব বেশি হলে 10টি পরিবার থাকে ওই গ্রামে। তো ওই গ্রামটার কাছেই একটা বড় জলাশয় আছে, নাম কালাপানি। গ্রামের জলের যা প্রয়োজন তা ওখান থেকেই মিটতো বলছি তার কারণ কয়েক মাস ধরে জলাশয়ের জল দূষিত হচ্ছে। ভাগ্য ভালো যে গ্রামের মধ্যে আরেকটা জলাশয় আছে, সেটা ছোট হলেও আপাতত পরিবারগুলোর প্রয়োজন মিটে যাচ্ছে, কিন্তু গরমকালে সেটা পুরোই শুকিয়ে যায়। তাই বড় জলাশয়টার দূষণের কারণ জানা দরকার ছিল। অতীনকে আমরাই পাঠাই গত মাসের 10 তারিখে, মানে 10ই ফেব্রুয়ারি। অতীন গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে 15 তারিখে রিপোর্ট দেয় আমাদের যে গ্রামের কাছেই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, আর সেখান থেকেই সম্ভবত বজ্র পদার্থ এসে জমা হচ্ছে জলাশয়টাতে। কিন্তু তারপরে 10-15 দিন চলে যায়, আমরা অতীনকে যোগাযোগ করতে পারি না।
তারপরে মার্চের 2 তারিখ ওই গ্রাম থেকেই একজন ফোন করে বলে যে জলাশয়ের মধ্যে অতীনের মৃতদেহ ভেসে উঠেছে। এই অবধি বলে অমিতাভ জলের বোতল থেকে একটুখানি জল খেলেন। মনোজের মুখেও ভয়ের ছাপ, গলা তার শুকিয়ে গেছে। অমিতাভ আবার বলতে লাগলেন, তোমার কাজে আমি খুব খুশি, তাই আমি চাই তুমি ওখানে কয়েকদিনের জন্য যাও আর জানার চেষ্টা করো অতীন কিভাবে মারা গেল আর জলাশয়ের দূষণের প্রকৃত কারণই বাকি। ফিরে আসলেই তোমার প্রমোশন পাক্কা। তুমি 10 তারিখে রওনা দাও, তোমার টিকিট তোমাকে দিয়ে দেবো আজই। প্রমোশনের কথায় মনোজের ভালো লাগলেও তার মনে এক অজানা ভয় উঁকি দিতে লাগল। কিন্তু সেই ভয় যে ঠিক কী জন্য তার মনে এলো তা সে বুঝে উঠতে পারেনি। নন্দীপুর বাসস্ট্যান্ডে যখন নামল মনোজ, তখন বাজে দুপুর 1টা। এবছর মার্চেই যেন মনে হচ্ছে মে মাসের গরম। মাথার ওপর সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হওয়ার উপক্রম। সঙ্গে ভাগ্যিস সে ছাতা এনেছিল। ছাতা মাথায় দিয়ে সে এগিয়ে গেল রিক্সা স্ট্যান্ডের দিকে। একজন রিক্সা চালক দাঁড়িয়ে রয়েছে। মনোজের উদ্দেশ্যে সে বলল, বাবু ও কাহা যাবেন? পথের সাথী গেস্ট হাউসে। লোকটা রাজি হলো। রিকশায় উঠতে যাবে মনোজ, হঠাৎ তার চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। খুব সুন্দর করে তার দিকে তাকিয়ে আছে মেয়েটা, মিটিমিটি হাসছে। মনোজের একটু অবাক লাগলো, তাই সে চোখ ফিরিয়ে নিল। রিকশা কিছু দূর যাওয়ার পর সে আবার মেয়েটাকে দেখার চেষ্টা করল, কিন্তু কোথাও দেখতে পেল না তাকে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের ছোট ছোট ঘরবাড়িগুলো সব সরে গিয়ে চোখে পড়ল দিগন্ত বিস্তৃত ক্ষেত। গরম থাকলেও সবুজ দেখে তার চোখ জুড়িয়ে গেল। তবে গ্রামটাতে জনবসতি বেশ কম মনে হলো, যদিও প্রচুর ছোট ছোট বাড়ি দেখতে পেল সে। দাদা, এই কালাপানি জায়গাটা কোন দিকে? মনোজ প্রশ্নটা করেই ফেলল। রিক্সাওয়ালা বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর অবশেষে বলল, আপনি এখানে নতুন আছেন বাবু, তাই না? জলাশয় আর কি করে বলি, একটু খারাপ জল। তবে একটা কথাটা শেষ হলো না তার আগেই রিক্সাটা গেস্ট হাউসের সামনে এসে থামল। মনোজ নেমে এসে লোকটাকে বলল, তুমি কিছু একটা বলছিলে। রিক্সাওয়ালা প্রসঙ্গ পাল্টে বলল, ও কিছু না বাবু, ও কিছু না। আপনি তো কয়েকদিনের জন্য এখানে আছেন, তাই চলি বাবু চলি। লোকটা যে কি বলতে চাইল তার মাথা মুন্ডু মনোজ কিছুই বুঝল না। গেস্ট হাউসের ভেতর থেকে একটা লোক হাসতে হাসতে বেরিয়ে এলো মনোজের দিকে। আমার নাম দিবাকর কুণ্ডু, আপনার আসার খবর পেয়ে সব ব্যবস্থা করে রেখেছি, আসুন। মনোজ গেস্ট হাউসে ঢোকার সময় খেয়াল বসেই পেছনে তাকিয়ে রীতিমতো চমকে উঠল। সে দেখল বাস স্ট্যান্ডের সেই মেয়েটা তার দিকে তাকিয়ে তাকিয়ে ফের হাসছে। রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। মুরগির ঝোল আর ভাত। হাত মুখ ধুয়ে মৌরি মুখে দিয়ে মনোজ সেই মেয়েটার ব্যাপারেই দিবাকরকে জিজ্ঞেস করল। আপনার এখানে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, বেশ সুন্দরী একটা মেয়ে। আচ্ছা, মেয়েটি কে? আপনার কেউ পরিচিত? গ্রামের ঢোকার মুখেও মেয়েটিকে দেখেছি আমার দিকে তাকিয়ে থাকতে। প্রথমে মেয়েটার ব্যাপারটা শুনে তার মুখটা যেন কেমন হয়ে গেল, কিন্তু তিনি তা সামলে নিয়ে বললেন, আপনি দেখেছেন বুঝি? ও কালাপানির ওদিকে থাকে, ও বাড়ি বাড়ি কাজকর্ম করতে এদিকে আসে। ওর নাম রাজনন্দিনী। মনোজের খুব হাসি পেল এই ভেবে যে সামান্য একটা ঝিয়ের নাম নাকি রাজনন্দিনী।
আর কথা না বাড়িয়ে মনোজ নিজের ঘরের দিকে এগিয়ে গেল। কাল আবার ওই ইন্ডাস্ট্রিয়াল হাবটার সেলস অফিসে যেতে হবে। রাতে ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখল মনোজ। সে দেখল কালাপানির সামনে সে দাঁড়িয়ে রয়েছে, আর কালাপানির জল থেকে উঠে আসছে এক নারী মূর্তি। তার সর্বাঙ্গ শুধু ভেজা শাড়িতে আবৃত, সমস্ত শরীরে যৌবনের প্রাচুর্য ফেটে পড়ছে। মেয়েটির কাছে আসতেই মনোজ তাকে চিনতে পারল, রাজনন্দিনী। তার বুকের ঘন ঘন ওঠানামা মনোজকে পাগল করে তুলল, আর মনোজ তাকে আলিঙ্গনে আবদ্ধ করতে গেল। হঠাৎ সে দেখল জলের স্তর যেন ধীরে ধীরে বাড়ছে আর তার দিকেই এগিয়ে আসছে। প্রচণ্ড ঘেমে মনোজ বিছানায় উঠে বসল। হঠাৎ সে শুনতে পেল বাইরের ঘরে দিবাকর যেন কার সাথে কথা বলছে। সে বলছে, যত জলদি সম্ভব কাজ শেষ করতে হবে, না হলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমরা অতীনবাবুকে খুন করিয়েছি? সেলস অফিসে বসে থাকা মোটা সোটা কোট পরা লোকটা মনোজের উদ্দেশ্যে বলল, দেখুন, আমি আপনাদের অভিযোগ করছি না, কিন্তু উনি আপনাদের সাথে দেখা করতে এসেছিলেন, আর তারপরেই ওনার মৃতদেহ পাওয়া যায়। ওই ঘটনার পরে আমরাও প্রোঅ্যাক্টিভ হয়ে চেক করিয়েছিলাম যে সত্যিই আমাদের সাইটের ওয়েস্ট কালাপানি অবধি যায় কিনা। রিপোর্ট আজ বা কাল আসবে, রিপোর্ট দেখে তারপরে না হয় ব্যবস্থা নেবেন। কিন্তু বিশ্বাস করুন, আমরা খুন করাইনি। ওই শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, মনে হচ্ছিল কেউ যেন শরীরটা শুষে নিয়েছে। তাছাড়া এই সাইট নন্দীপুর গ্রাম থেকে অনেকটাই দূরে, তাই দূষিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ প্রায়। আর বেশ কয়েকটি পরিবার চলেও গেছে গ্রাম থেকে, গ্রাম প্রায় খালি বললেই চলে। তেমন কোনো তথ্য না পেয়ে মনোজ বেশ হতাশই হল। মনোজ সেখান থেকে বেরিয়ে ভ্যান রিক্সা নিয়ে 30 মিনিটে এসে পৌঁছালো গেস্ট হাউস থেকে একটু দূরে। মনের মধ্যে তার একটা প্রশ্ন ঘুরছিল, শরীর কেউ শুষে নেবে কিভাবে? একটা সিগারেট ধরিয়ে মুখে দিতে যাবে, ঠিক এই সময় একটা নারী কণ্ঠ সে শুনতে পেল। শুনছেন? মনোজ পেছনে ফিরে তাকাতেই দেখল মেয়েটা বেশ কাছে এসে দাঁড়িয়েছে। মেয়েটার শরীরের গড়ন বেশ ভালো করেই বুঝতে পারছে মনোজ। সে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, আমায় বলছেন? আর কেউ আছে এখানে? আপনি পথের সাথীতে উঠেছেন, তাই না? মেয়েটার হাসিতে এমন কিছু একটা ছিল যা মনোজের স্নায়ুতে রীতিমতো আগুন ধরিয়ে দিল। আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন? যদি বলি আমার আপনাকে পছন্দ হয়েছে? ঠিক হজম হলো না ব্যাপারটা। আমি জানি আপনি অতীনবাবুর ব্যাপারে জানার জন্যই এসেছেন, কিন্তু এটা কি জানেন যে শুধু উনিই না, গত 10-11 মাস ধরে প্রতি মাসেই এই গ্রামের কারোর না কারো মৃতদেহ কালাপানিতে পাওয়া গেছে। আমার মনে হয় ওই কালাপানির মধ্যে অদ্ভুত কিছু একটা আছে। এবার মনোজের বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। মনে মনে ভাবল, তাহলে কি অতীনদার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে? আচ্ছা, আপনি কি চিনতেন অতীনদাকে? হ্যাঁ, 2-1 দেখেছি বটে। না, রহস্যের জট আরো পাকিয়ে উঠল দেখছি। আচ্ছা, আমায় কালাপানি জলাশয়টা দেখাতে পারবে? মেয়েটার ঠোঁটের কোণের ওই অদ্ভুত হাসিটা মনোজের চোখ এড়ালো না, কিন্তু সে নিজের সেই ভাবটা আশ্চর্যভাবে আড়াল করে বলল, কালকেই চলুন, এখন যাই, কাজ আছে। বলে সে চলে গেল। মনোজের মনে তখন প্রশ্ন জাগতে লাগল,
শেষ 11 মাসে 11টা মৃত্যু, আর তার মধ্যে 11তম হলো অতীন্দা। বোসের কথা অনুযায়ী 10টা পরিবার এই গ্রামে আছে। তাহলে কি প্রতিটা পরিবার থেকে কেউ না কেউ মরেছে? ওই রিক্সাওয়ালাটা হয়তো কিছু জানে, ও আমাকে কিছু বলতে চাইছিল। ওকেই খুঁজে বার করতে হবে। ওকে খুঁজে বের করার জন্য আবার মনোজ বাস স্ট্যান্ডের দিকে পাড়ি দিল, কিন্তু সে লক্ষ্য করল না যে দিবাকর তার পিছু নিয়েছে। আমি এ গ্রামে থাকি না বাবু, শুধু রিক্সা চালাই মাঝে মাঝে এখানে, আগে থাকতাম এখানে। তুমি কিছু একটা বলতে চাইছিলে আমাকে কালাপানি নিয়ে। ঘরে মানুষ বাবু, কি বলতে কি বলিয়ে দিয়েছি। কথা ঘুরিয়ে লাভ নেই, তুমি কিছু জানো কালাপানি নিয়ে। বাবু পিছনে তাকাবেন না, দিবাকর আমাদের লুকিয়ে দেখছে। ও লোকটা সুবিধে নয় একদম। পুরো খবর আছে যে আপনাকে মারার জন্য এইখানে ডাকা হয়েছে। মনোজের শরীরে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। তাকে মারার জন্যই কি তবে বোস এখানে পাঠিয়েছেন তাকে? দিবাকর মারবে? সব কটা খুনের পেছনে ওরই হাত আছে বাবু। আমি অতীন বাবুকে সাবধান করেছিলাম, কিন্তু শোনেননি। ওর লাভ খুন করে? জানি না বাবু, কিন্তু শেষ খবর অনুযায়ী অতীন বাবু ওর সাথেই কালা পানির দিকে গিয়েছিলেন। রাজনন্দিনীকে চেনো? আপনি ওই মেয়েটার সাথে মিশেছেন? হ্যাঁ, পারলে আজই পালিয়ে যান বাবু, নইলে আপনিও মারা পড়বেন। সে দৌড়ে পালাতে লাগলো আর বলতে লাগলো, ওর খপ্পরে পড়বেন না বাবু, ওর খপ্পরে পড়বেন না। বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল মনোজ। মেয়েটি প্রচণ্ড রহস্যময়ী। কি উদ্যম তার যৌবন আর তার দুর্নিবার আকর্ষণ আমাকে কেমন যেন বশ করে ফেলেছে। কিন্তু রাজনন্দিনীর সাথে এসবের কি সম্পর্ক? ওর কাছেই কি আছে অতীন্দার মৃত্যুর রহস্যের চাবিকাঠি? হঠাৎ মনোজ দেখল বেশ কিছুটা দূরে দিবাকর দাঁড়িয়ে রয়েছে, আর তার কাছে এসে দাঁড়িয়েছে সেই সেলস অফিসের লোকটা। মনোজ নিজেকে আড়াল করে নিল একটা বন্ধ গুদামের পিছনে। দুজনে কি যেন কথা বলছে, কিন্তু দিবাকরের সাথে এর কি সম্পর্ক? তার মানে কি দিবাকর এই লোকটার কথাতেই খুন করছিল? লোকটা এবার মোবাইল বের করে কানে দিল। কাকে ফোন করছে? মনোজের ফোনটা বেজে উঠল। মনোজবাবু, রিপোর্ট এসেছে যে আমাদের জন্য কালাপানি দূষিত হচ্ছে না। বলে সে ফোনটা রেখে দিল। আজ রাতে মনোজ দিবাকরকে চেপে ধরবে বলেই ঠিক করল। খাওয়ার টেবিলে মুখোমুখি বসে আছে মনোজ আর দিবাকর। মনোজ অন্যমনস্কভাবে কিছু একটা ভেবেই চলেছে। দিবাকরের সেদিকে হুঁশ নেই, সে গোগ্রাসে গিলতে ব্যস্ত। হঠাৎ তার খেয়াল হলো যে মনোজ কিছুই খাচ্ছে না। আরে খাচ্ছেন না কেন? আপনার সাথে সেলস অফিসের লোকটার কি যোগ? যদি বলি সে জেনে আপনার কাজ নেই। অতীন্দার মৃত্যুর পেছনে আপনাদের হাত আছে আমি জানি। পুলিশে খবর দেওয়ার সময় এসেছে। আর কি লোক হব? একটা গল্প বলি বরং আপনাকে, আছে মন দিয়ে শুনবেন কিন্তু। কালাপানির কাছে একটা পুরো বাড়ি আছে। সেটা একটা রাজবাড়ি ছিল এককালে। রাজা ছিলেন চন্দ্রবাবু। তার এক মেয়ে ছিল। কথায় বলে সে নাকি অসম্ভব সুন্দরী ছিল। মেয়েটি ছিল জাদুকরী, কিন্তু সে একটা নিচু জাতের ছেলেকে ভালোবেসে ফেলে। ভাবুন তো একবার কাণ্ডটা। রাজা তার জাতের কথা জানতে পেরে ছেলেটাকে খুন করিয়ে দেয়। মেয়েটাও সেই ডাকে কালাপানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু মরার আগে সে অভিশাপ দেয় যাতে এই এলাকায় যেন কেউ থাকতে না পারে। তার অতৃপ্ত আত্মাকে রাজা ওই বাড়িতেই 3 তলার এক ঘরে বন্দি করে দেয় মন্ত্রপুত করে। কিন্তু 11 মাস আগে যখন এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু হয়, তখন কিছু লোক এখানে মদ নিয়ে ফুর্তি করতে করতে ভুল করে ঘরটা খুলে দেয়
আর তারপর থেকেই এইসব শুরু হয়। প্রত্যেক মাসে একজন করে মারতে তো হবেই, না হলে। মেয়েটার নাম কি ছিল? কিসের অভিশাপ? মনোজ এতক্ষণ দেখতে পায়নি যে ওর পিছনে সেলস অফিসের সেই লোকটা এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ মনোজের মুখটা রুমাল দিয়ে চেপে ধরল। সব কি এখানেই জেনে নেবেন, নাকি বাকিটা কালা পানিতে গিয়েই জানবেন? মনোজ অজ্ঞান হয়ে গেল ধীরে ধীরে। জলের শব্দ কানে আসছে মনোজের। শীতল হাওয়া তার সারা শরীরে এসে লাগছে। মনোজ ঠিক বুঝে উঠতে পারছে না যে সে কোথায় আছে। চোখ দুটো চাইলেও সে খুলতে পারছে না। কতক্ষণ যে এভাবে রয়েছে তাও বোঝার উপায় নেই। ঘুমের ঘোরটা কমলেও চোখ দুটো বেশ ভারী হয়ে রয়েছে। হঠাৎ তার মুখের ওপর জলের ছিটে বেশ কয়েকবার দেওয়া হলো, আর মনোজ ধর্মড়িয়ে উঠে পড়ল। চোখ খুললেও সে কিছুই দেখতে পেল না প্রথমটায়। আজ হচ্ছে অমাবস্যার রাত, শুধু জলের শব্দই শোনা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার দৃষ্টি আধারে সয়ে গেল, আর তার মনে হলো সে এক বিস্তৃত জলরাশির সামনে এসে দাঁড়িয়েছে। মনোজের হাত পা অবশ্য বাঁধা ছিল না, তাই সে জলদি উঠে দাঁড়ালো। কে আছেন এখানে? চিৎকার করে উঠল মনোজ। সেই শব্দ দিগন্ত বিস্তৃত জলাশয়ের ওপর ছড়িয়ে পড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। দিবাকর বাবু, কে আছেন এখানে? আবার সে চিৎকার করল, কিন্তু না, কেউ কোথাও নেই। এই পাণ্ডব বর্জিত ধূধু প্রান্তে একা একা এবার মনোজের প্রচণ্ড ভয় করতে লাগলো। হঠাৎ তার মনে পড়ল, দিবাকর বাবু কি যেন বলছিল? রাজবাড়ির কোনো একটা মেয়ে আর তার অভিশাপ। আচ্ছা, রাজনন্দিনীর কথাই কি? তার ভাবনায় ব্যাঘাত ঘটল এক নারী কণ্ঠ শুনে। কি মনোজ বাবু, আপনি এসেছেন, ভালোই হলো। আপনারও তো কালাপানি দেখার ইচ্ছে ছিল। আপনি এত রাতে আপনি এখানে কি করছেন? আমার তো অসুবিধে হয় না, এটা তো আমারই জায়গা। এই জলাশয়ের মধ্যেই তো আমি থাকি। মানে জলাশয়ের মধ্যে? বারে, ঝাঁপ দিয়ে এখানে মরলাম বলেই তো এখানে থাকি। মানে সেই রাজার মেয়ে তুমি? বাবা যখন ওকে মেরে ফেললো, আমি রাগে দুঃখে কালা জাদু শিখি। ঝাঁপ দেওয়ার সময় এক কালা জাদুর অভিশাপ আমি এই জলাশয়ে দিয়ে যাই। কি অভিশাপ? কারণ আমায় জেনে স্যারকে বলতেই হবে। মেয়েটা এবার হাসল। হাসিটা ঠিক সুবিধের ঠেকল না মনোজের। রাজনন্দিনী এবার নিজের বুকের উপর থেকে আঁচল নামিয়ে দিতে লাগল, আর আস্তে আস্তে পেছনে কালা পানির দিকে এগোতে লাগল। তার চোখে কামনার আগুন, তাতে যেন মনোজ বশীভূত হতে লাগল, আর সেও মেয়েটিকে অনুসরণ করতে লাগল। মনোজ লক্ষ্য করল মেয়েটার গলায় একটা ছোট্ট পাথর জলজল করছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। মেয়েটি বলল, তুমি আমায় ভোগ করার স্বপ্ন দেখোনি? হ্যাঁ, দেখেছি তো, দেখেছি। রাজনন্দিনীর উদ্যত যৌবনের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে মনোজ আজ এতটাই আকুল হয়ে পড়ল যে সে লক্ষ্যই করেনি যে রাজনন্দিনীর পায়ের পাতা কখন যেন উল্টে গেছে। এখন রাজনন্দিনী আর মনোজ কোমর জল অবধি নেমে গেছে। কালাপানির জলের তীব্র শব্দ হলেও কোনো এক জাদু বলে মনোজ আচ্ছন্ন হয়ে রয়েছে। মনোজের কোনো হুঁশ নেই যে সে কোথায় চলেছে, কারণ ততক্ষণে মনোজ সম্পূর্ণ আয়েশ করে রাজনন্দিনীকে ভোগ করে চলেছে। হঠাৎ রাজনন্দিনী তার কানে ফিসফিস করে বলল, তুমি আমার
এই মাসের শিকার। এই কথাটা শুনেই মনোজের চটকা ভাঙল। চোখ খুলে চমকে উঠল সে। কোথায় কে? চারিদিকে অন্ধকারের মধ্যে কালা পানির কোমর জলে সে একাই দাঁড়িয়ে। ভয় পেয়ে জল থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু অনুভব করল কেউ যেন তার পা টেনে ধরেছে জলের ভেতর থেকে, আর সেও যেন আস্তে আস্তে কালা পানির জলের ভেতর ডুবে যাচ্ছে। এই সময় দিবাকর কুণ্ডু এসে দাঁড়িয়েছে কালা পানির পাড়ে। মনোজ বাঁচার শেষ আশা নিয়ে তার উদ্দেশ্যে চিৎকার করল, আমার কি দোষ? আপনি কেন এরকম করলেন? আপনার কোনো দোষ নেই জানেন তো, একদমই না। আপনি ভুল জায়গায় এসেছিলেন, ব্যাস। আর কি করি বলুন তো? মানে? এই কালাপানের অভিশাপ কি জানেন? যদি প্রতি মাসে একজন করে শিকার রাজনন্দিনীর প্রেতাত্মাকে না দেওয়া হয়, তাহলে ওর কালো জাদুতে এই কালাপানির জলস্তর বেড়ে গিয়ে আশেপাশের সমস্ত এলাকা আর গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। আর আমার সব এখানেই। তাই যবে থেকে ওই রাজবাড়ির ঘরটা খুলে যায় ভুল করে, তবে থেকে আমি গ্রামের পুরুষদের এইভাবেই ওর হাতে তুলে দিয়ে ওকে সন্তুষ্ট রাখছি। মনোজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আরও একবার টান পড়ল পায়ে, আর সে নিজেকে সামলাতে পারল না। কালাপানির জলে আছড়ে পড়ল। দিবাকর এতক্ষণ সব চুপচাপ দেখল দাঁড়িয়ে। পেছন থেকে সেই সেলস অফিসের লোকটা এলো এবার। দিবাকর, আর কতদিন এরকম ভাবে চলবে? হ্যাঁ, তোমায় কিন্তু এই জন্যই টাকা দেওয়া হয় যাতে কালা পানির জল উতলে উঠে আমাদের প্রজেক্টটা তছনছ না করে। এই মাসের তো হলো, পরের মাসে কোনো না কোনো বখরা তো পেয়েই যাবো। অমিতাভ বোসের সামনে একটা লোক বসে রয়েছে। বোস বললেন, তুমি রিক্সা চালক, তোমার এই আজগুবি কথা কে বিশ্বাস করবে যে মনোজ এক ভূতের বালায় পড়ে মারা গেছে? বিশ্বাস করতে হবে, আর এই জিনিসটা বন্ধ করতে হবে। বোস কিছুক্ষণ ভেবে মোবাইল থেকে একজনকে ফোন করলেন। বললেন, অভিষেক, একবার পরিবেশ ভবনে আসো তো, তোমার সাহায্য চাই। বসে বসে ক্লায়েন্টের জন্য রিপোর্ট বানাতে বানাতে পিঠ ব্যথা হয়ে গেল আমার। সেই সকাল থেকে ব্যাকএন্ড থেকে কোয়ারি চালিয়ে ডেটা এক্সট্রাকশন করে পাঠানো যে কি বোরিং লাগে তার বলে লাভ নেই। নিউটাউনের এক আইটি কোম্পানিতে কাজ করি আমি গত 8 বছর ধরে। সকালে আসি আর ফিরতে ফিরতে রাত প্রায় 9:30 হয় প্রতিদিনই। মা বাবা বিয়ে করে পাগল করলেও আমি এখন অবধি আজাদ হয়ে ঘুরছি। বিয়ে না করার অন্য একটা কারণও আছে, সেটা হলো ভূতের পিছনে পাগলের মতো পড়ে থাকা। বলতে পারেন যেমন শখের গোয়েন্দা হয়, ঠিক তেমনি আমি শখের ঘোস্ট হান্টার। আমার এক দূর সম্পর্কের আত্মীয় আছে যার কাছ থেকে আমি ঘোস্ট ডিটেকশন শিখি। এই শখের কথা শুনে কতজন যে আমায় বিয়ে করতে রাজি হবে সন্দেহ আছে। অল্প বিস্তর আয়ও হয় এই শখের পেশাতে। বাই দ্য ওয়ে, আমার নাম অভিষেক সুর। আমার আরও একটা অদ্ভুত ক্ষমতা আছে, গল্পের খাতিরেই তা এখন গোপন রাখছি। অনেকগুলো রিপোর্ট পরপর পাঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলাম আমি। ডেস্কে রাখা মোবাইলটা বেজে উঠল। নামটা দেখে মনে মনে হাসলাম। অমিতাভদা, দরকার না হলে তো ফোন করে না। অগত্যা ফোন তুললাম। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অমিতাভদা বলল, অভিষেক, একবার পরিবেশ ভবনে আসো তো, তোমার সাহায্য চাই। কিন্তু এখন তো আমি অফিসে, ব্যাপারটা কি? সব কথা কি ফোনে হয়? তাড়াতাড়ি এসো। সকাল থেকেই আকাশের মুখ ভার, হালকা বৃষ্টি হচ্ছে। খবরে মাঝে মধ্যেই বলছে যে নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় মহাসেন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আর পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। মার্চের শেষেই যা গরম পড়েছে তাতে মনে হচ্ছিল যেন মে মাস। তবে ঘূর্ণিঝড় যে তৈরি হবে তা অপ্রত্যাশিত। যাই হোক, আমি ম্যানেজারকে বলে কয়েক ঘন্টার ছুটি নিয়ে পরিবেশ ভবনের দিকে রওনা দিলাম। রিক্সাওয়ালা করিমের মুখে নন্দীপুর গ্রামে মনোজ দাসের সঙ্গে ঘটা সব ঘটনা শুনলাম। বলা বাহুল্য যে আমি বেশ এক্সাইটেড, কিন্তু একটা প্রশ্ন ঘুরছিল মনে। একটু কৌতুক করে বললাম, অমিতাভদা, আপনি সব কবে থেকে বিশ্বাস করতে লাগলেন? আমি বিশ্বাস করতে চাইছি না,
কিন্তু এই 2 মাসে আমার 2জন দক্ষ কর্মীর অস্বাভাবিক মৃত্যু আমাকে ভাবাচ্ছে। জানি না ভূত বলে কিছু হয় কি না, কিন্তু কিছু তো একটা ব্যাপার আছেই কালাপানিতে, যা ওই গ্রামটাকে প্রায় জনমানবহীন করে তুলছে। সরকার থেকে এই 2 মৃত্যুর জন্য আলাদা করে এনকোয়ারি করছে। ওরা নাকি কাকে একটা পাঠাচ্ছেও শুনলাম। আমার হাত পা বাঁধা, তাই ভাবলাম তুমি করিমের সাথে গিয়ে ভালো করে তদন্ত করো। আমার যদিও মনে হয় সব ভুল ধারণা করিমের, কর্পোরেট লালসায় শুধু কাজ করছে এর পেছনে। করিম একটা হালকা প্রতিবাদ করতে যাচ্ছিল, আমি থামিয়ে বললাম, তুমি ওই দিবাকর কুণ্ডুকে চেনো? হ্যাঁ বাবু, ওই তো সব করাচ্ছে। দেখো, ও যদি সত্যি রাজনন্দিনীকে সাহায্য করে থাকে তো প্রশ্ন হলো, সে কি শুধু গ্রামকে বাঁচানোর মতো মহৎ কাজ করার জন্য করছে, নাকি সে অন্য কোনো উদ্দেশ্যে করছে? রাজনন্দিনী তো তোমার কথা অনুযায়ী কালো জাদু করেছিল। আচ্ছা অমিতাভ দা, যে লোকটা সরকারের তরফ থেকে যাচ্ছে তার নাম কি? শীতল বসু। উনি ওই 5ই এপ্রিল যাচ্ছেন বলেই মনে হয়। কেন বলো তো? আমার মনে হয় দিবাকর কুণ্ডু এবার এই লোকটাকে ধরবে রাজনন্দিনীর জন্য। আজ 31শে মার্চ, হিসেব অনুসারে আর 17-18 দিন বাকি পরের শিকারে। করিম, আমরা 4 এপ্রিল রাতেই বেরিয়ে পড়ব কালাপানির উদ্দেশ্যে, আর আমি কিন্তু ওখানে এক রিক্সাওয়ালার পরিচয়েই থাকব। তুমি ছুটি পাবে? আমার ম্যানেজার আমার ঘোস্ট হান্টিংয়ের গল্প শুনতে ভালোই বাসে, আপনি চিন্তা করবেন না, শুধু বাস ভাড়াটা দিয়ে দেবেন। চলি। ছোট ঘরটাতে টেবিল, চেয়ার আর একটা বিছানা ছাড়া তো কিছুই নেই। সরকারের দেওয়া গেস্ট হাউস সাধারণত এলাহি হয়। আমি ভুল ভাবছি। এই ধ্যারে নন্দীপুরে সেই আশা করা বৃথা। ঘরটা দেখতে দেখতে এইসবই ভাবছিলেন বছর 40-এর শীতলবাবু। তিনি বিপত্নিক বলে পিছুটান বলে তার কিছু নেই, তাই হয়তো বাইরের বিভিন্ন কেস এলেই তাকে পাঠানো হয়। তিনি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একজন আধিকারিক। পরিবেশ ভবনের 2জন কর্মীর মৃত্যুর কেসটা তিনিই দেখছেন। খুব কম সময়ের মধ্যেই রিপোর্টটা সরকারের কাছে পাঠাতে হবে। তার মনে পড়ল বাসস্ট্যান্ড থেকে যে রিক্সাওয়ালা তাকে নিয়ে এসেছিল এই সরকারি গেস্ট হাউসে, তার মোবাইল নাম্বার সে দিয়েছে। শীতল ভাবলেন, কেন আর কষ্ট করে রিক্সা খোঁজা, যখন একজন তৈরিই আছে। কারণ ফ্রেশ হয়েই তার গন্তব্য পথের সাথে। করিমের ছোট টিনের ঘরটাতে বসেছিলাম। মোবাইল ফোনটা বেজে উঠল। শীতল বসুর ফোন। আমি ফোনটা তুলে ওনাকে দাঁড়াতে বলে রিক্সাওয়ালার ছদ্মবেশে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ওনার সরকারি বাসভবনে পৌঁছে ওনাকে নিয়ে দিবাকরের গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিলাম। 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছেও গেলাম। শীতল বসু আমায় বাইরেই থাকতে বলে ভিতরে ঢুকলেন। ইস, সঙ্গে আমিও ঢুকতে পারলে মন্দ হতো না, কিন্তু সে উপায় নেই। অগত্যা আমি বাইরেই থাকলাম। আসুন স্যার আসুন, আপনি যে এসেছেন সে খবর আগেই পেয়েছি। নে মিষ্টি খান। আমি এখানে বসতে বা খেতে আসিনি। অতিনার মনোজের খুনের সাথে আপনার নাম জড়াচ্ছে। আর শুধু এই 2জনই না, গত 12 মাসে 12টা মৃত্যু হয়েছে কালাপানিতে, আর সবকটার সাথে আপনার নাম জড়িয়েছে। তো এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? আমার ব্যবসা তো ভালোই চলছে স্যার, তবে লোকজন না আমার উন্নতিতে প্রচণ্ড জলে স্যার, তাই এসব গুজব রটায়। তবে মনোজবাবু এখানে উঠেছিলেন স্যার, কিন্তু কেন যে কালাপানির ওদিকে গেছিলেন তা বলতে পারবো না। আমার নজর থাকলো আপনার ওপর। যদি কোনোদিন প্রমাণ পাই তাহলে কিন্তু আপনার ঠাঁই হবে শ্রীঘরে, মনে রাখবেন। চলি। দিবাকর কোনো জবাব না দিয়ে হাসল শুধু। শীতলবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি গেস্ট হাউসের পেছনের দিকটায় দাঁড়িয়েছিলাম। শীতলবাবুর গলা শুনে বেরিয়ে এলাম। দেখি ওনার চোখে মুখে রাগের ভাব। আমি আর কথা না বাড়িয়ে ওনাকে রিক্সাতে করে দিয়ে এলাম ওনার বাসভবনে। উনি জানেন না আমি সব কথাই শুনেছি। করিমের বাড়িতে ঢুকতে আমার আরও বেশ কিছুক্ষণ লাগলো। ঢুকতেই সে জানতে চাইল যে কি হলো। আমি বলতে লাগলাম, শীতলবাবু যখন গেস্ট হাউসে ঢুকেছিলেন আমি কৌতূহলের বসেই বাড়িটার পেছনে যাই। দেখি একটা ছোট্ট ঘুপচি মতো ঘর আছে, আর তার মধ্যে সারি সারি বস্তা রাখা। মনে হলো কিছু যেন চকচক করছে ভেতর থেকে। ভাগ্যিস জানালা খোলা ছিল, সেখান দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আমি কি দেখলাম জানো?
বলে পরনের লুঙ্গির ভেতর থেকে একটা পুরনো মুদ্রা বের করলাম। করিম অবাক হয়ে বলল, ये तो 250-300 বছর পুরনো মুদ্রা হবে। ডিজাইন দেখে তো রাজবাড়ির সম্পত্তি মনে হচ্ছে। কিন্তু করিম ওরকম বস্তা বস্তা দিবাকরের গেস্ট হাউসে কি করছে? যদি না রাজনন্দিনী ওকে এগুলো দিয়ে থাকে। এগুলো অমূল্য, বাজারে বেচলে কোটিপতি হবেও। মনে হচ্ছে এগুলোর বিনিময়ে ও কালো জাদুকরীকে শিকার ধরে দেয়, আর এবার শীতলকেই ও রাজনন্দিনীর হাতে তুলে দেবে। ভুললে চলবে না, রাজনন্দিনীর আত্মা কোনো সাধারণ আত্মা না, কালো জাদুকরীর আত্মা। তুমি কালকের মধ্যেই কালাপানির যেদিকে একটু ঝোপঝাড় আছে সেখানে একটা তাঁবু খাটিয়ে দিও, আর এমনভাবে করো যাতে রাজবাড়িটা খুব ভালোভাবে দেখতে পাই। কোনো না কোনো সময় তো দিবাকর ওদিকে ঢু মারবেই। রাত তখন প্রায় 12টা। শীতলবাবু সবে খাওয়া দাওয়া শেষ করে শুতে যাবেন, এমন সময় একটা নারী কণ্ঠ শুনলেন ঘরের বাইরে। শীতলবাবু, একটু দরজাটা খোলেন, আমি একটা কথা বলতে চাই। আমার নাম রাজনন্দিনী। শীতলবাবু দরজা খুলে মেয়েটিকে দেখে রীতিমতো অবাক হয়ে বললেন, ঠিক চিনলাম না তো, আপনি কি? শোনেন, দিবাকরকে কিন্তু বিশ্বাস করবেন না, লোকটা কিন্তু খুব ধুরন্ধর। আপনি জানলেন কি করে? আমি সব জানি। আমি অবশ্য আর বেশি দিন এখানে নেই। যা অবস্থা এখানে, যত তাড়াতাড়ি হবে বাকি কাজ সেরে এই কালাপানি থেকে পালিয়ে যাব। কি কাজ? রাজনন্দিনী কিন্তু কোনো জবাব দিল না। তার ঠোঁটে এমন একটা হাসি ফুটে উঠল যা শীতলের মনে এক অজানা কারণে কামনার আগুন জ্বালিয়ে তুলল। রাজনন্দিনী শীতলের ঘরে ঢুকল, আর তার সাথে সাথেই ঘরের সমস্ত আলো গেল নিভে। এখন রাত প্রায় 12টা। কালাপানির দক্ষিণ পারে একটা তাঁবুর মধ্যে বসে আছি আমি। গত 5 দিন ধরে এটাই আমার ঘাঁটি। দিনের বেলা গ্রামে রিক্সা চালাচ্ছি, আর সন্ধ্যা নামতেই সবার নজর এড়িয়ে আমি চলে আসি কালাপানির পারে। তাঁবুটা এমনভাবে ঝোপের আড়ালে আছে যে দূর থেকে দেখে বোঝার উপায় নেই। আমার এই গোপন অভিসারের কথা শুধুমাত্র করিম জানে। গত কয়েকদিনের বৃষ্টিতে ঠান্ডা একটা ভাব এসেছে হাওয়ার মধ্যে। খবরে বলছে আগামী কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় মহাসেন রাজ্যের উপর আছড়ে পড়বে। প্রত্যেক রাতেই আমি জেগে তাকিয়ে বসে থাকি কালাপানির জলের দিকে, কিন্তু অস্বাভাবিক কিছু লক্ষ্য করিনি। তবে বেশ কয়েকদিন আগে একটা অদ্ভুত জিনিস দেখেছি। সেদিন তথ্য সংগ্রহের খাতিরেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটার সাইটে যাচ্ছিলাম রিক্সা নিয়ে, আমি আর করিম। ঘটনাচক্রে আমার যাওয়ার রাস্তা শীতলবাবুর বাসভবনের সামনে দিয়ে পড়ে। সেদিন শীতলবাবুর বাসভবনের গলির মুখে আসতেই দেখি ওনার বাড়ির দরজা খুলে এক অপরূপ সুন্দরী নারী বেরোচ্ছে, আর তার পেছনে দাঁড়িয়ে শীতল বসু। শীতলবাবুর মুখে যেন পরম তৃপ্তির ছাপ দেখতে পেলাম। বুঝতে অসুবিধা হয়নি আমার যে পুরো রাত ওরা একসঙ্গে কাটিয়েছে। করিম আমায় বলল, এ রাজনন্দিনী নিজের কামনার জালে পড়ে শিকারকে ফাঁসাতে তৈরি আছে। এই রাজনন্দিনী দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে। নিজের জাদু বলের অভিশাপে ও সবার মুখ বন্ধ রাখে। যার উপরে নজর পড়ে উস্কা মরনা তয় হে বাবু। আমি আর কথা বাড়াইনি, তবে মনে হয়েছিল যেন শীতলবাবুর ঘাড়ে একটা হালকা কামড়ের ডাক, যাকে লাভ বাইট বলে আর কি। কিন্তু সেটা কি শুধুমাত্রই লাভ বাইট? দূরে কোথাও 12টার ঘন্টা বাজল। হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। আজ সঙ্গে গরম চা নিয়ে এসেছি ফ্লাস্কে করে। চুমুক দিতে লাগলাম। তাঁবুর বাইরে থেকে ঠান্ডা হাওয়া একটু একটু করে ঢুকছে। আমি আরেকটু গুটিসুটি মেরে বসলাম। রাজবাড়িটা পরিষ্কার দেখা যাচ্ছে না। বিদ্যুতের চমকে বিশাল আকৃতি রাজবাড়িটা মাঝে মধ্যে দৃশ্যমান হচ্ছে। হঠাৎ মনে হলো কালাপানির জল উথলে উঠছে একটু একটু। এমনিতেও বৃষ্টিতে জলাশয়ে ভরে প্রায় টইটুম্বুর। বিদ্যুতের আলোতে দেখলাম
এক নারী মূর্তি কালাপানির জল থেকে উঠে আসছে। তার জলে ভেজা শরীর যে কোনো পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। সে রাজনন্দিনী। সে জলের থেকে উঠে রাজবাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো হাওয়ায় ভেসে। তার বুকের কাছে ছোট্ট পাথরটা তখনও জলজল করছে। এখন আমিও রাজনন্দিনীর দেখা দেখি পেছন নিয়ে রাজবাড়ির দিকে এগোতে লাগলাম। বৃষ্টির তীব্রতা আর একটু বেড়ে উঠল মনে হয়। ঝোপঝাড়ের আড়ালে নিচু হয়ে হাঁটা কষ্টসাধ্য মনে হতে লাগলো। তার উপর পায়ের নিচে এঁটেল মাটি, ভালো করে হাঁটাও যাচ্ছে না। যাই হোক, কোনো রকমে রাজবাড়ির সদর দরজায় গিয়ে পৌঁছলাম। দরজাটা যে অনেক বছর খোলা হয় না বোঝাই যায়। লোহার ভারী কড়া দেওয়া দরজা, এমনিতেও খুলতে পারতাম না। অগত্যা অন্য রাস্তা খুঁজতে হবে। পুরনো দিনের রাজবাড়িতে গোপন দরজা থাকতো, হতে পারে এখানেও আছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতে গিয়ে দেখলাম রাজবাড়ির পেছনে আগাছার আড়ালে একটা ভাঙা দরজা। ঢোকার জায়গাটা বেশি বড় না, কিন্তু নিজেকে একটু সাবধানে বাঁচিয়ে ঢুকে পড়া যাবে, তাই করলাম। ব্যবসা একটা গন্ধ এলো নাকে। নাকে রুমাল চাপা দিয়ে আমি যতটা সম্ভব শব্দ কম করে একের পর এক বিশালাকার ঘর বারান্দা পার করতে করতে একসময় একটা বড় খোলা চাতালে এসে পড়লাম। বড় বড় থামগুলোর সামনে নিজেকে কীটের মতো মনে হতে লাগলো। একদম শব্দ করা যাবে না। যদি রাজনন্দিনী টের পেয়ে যায় যে আমি ওর পেছনে আছি, তাহলে নির্ঘাত মৃত্যু হবে আজ আমার। একটা থামের পেছন থেকে দেখলাম সে সামনের দিকে এক সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি সেদিকেই পা টিপে টিপে এগোতে লাগলাম। এখন আমি সিঁড়ির উপরে, আর সে নিচে একটা তালাবন্ধ ঘরের সামনে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠল। একটু আওয়াজ হওয়ার আগেই আমি সাইলেন্ট করে দিলাম ফোনটা, কিন্তু ওই একটু শব্দই রাজনন্দিনীর কানে গেছে, আর সে দাঁড়িয়ে গেছে। সিঁড়ির কাছে থামটার পেছনে নিজেকে আড়াল করে নিলাম। নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে থাকলাম কয়েকটা রুদ্ধশ্বাস মুহূর্ত। মনে হতে লাগলো যেন নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। না, সে তেমন কিছু শুনতে পায়নি। হঠাৎ মনে হলো যেন রাজনন্দিনী কিছু বলছে কারোর উদ্দেশ্যে। একটু ভালো করে শোনার চেষ্টা করতেই শুনলাম সে বলছে, আর কয়েকটা দিন, তারপরেই তুমি পুনর্জীবিত হবে। তারপরে দুজন এখান থেকে পালিয়ে যাব। তারপরে সে একটা অদ্ভুত কাজ করল। সেই পাথরটা খুলে চোখ বন্ধ করে কিছু একটা মন্ত্র পড়ল। কোনো কালো জাদু করছে নাকি? কিন্তু এই দ্বিতীয় জনই বা কে ভেবে পেলাম না ঠিক। এবার দেখলাম রাজনন্দিনীর সূক্ষ্ম দেহ আরো অনেকটা উপরে উঠে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে গেল। এবার আমি সেই তালাবন্ধ ঘরটার সামনে গেলাম। না, দরজাটার গায়ে ঠিক গতানুগতিক তালা না, তালার গায়ে গুনে গুনে 13টা চেম্বার। আরও দেখলাম যে তার মধ্যে 12টা চেম্বারে তরল কিছু রয়েছে, আর 13 নম্বর চেম্বারটা এখনো ফাঁকা। তরলটাতে আঙুল দিয়ে তুলতেই চমকে উঠলাম, এ তো রক্ত। আমি দরজাটায় কান পাতলাম, আর মনে হলো যেন দরজাটার ঠিক পেছনেই কোনো এক পথ দিয়ে তরল কিছু প্রবাহ হচ্ছে, কিন্তু তা গিয়ে কোথায় মিশেছে তা বুঝতে পারলাম না। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে আমার এক অদ্ভুত ক্ষমতা আছে? সেটা এবার বলি। কোনো নির্জীব জিনিসে হাত দিলে সেই নির্জীব জিনিসটার ইতিহাস কখনো কখনো আমার চোখের সামনে ভেসে ভেসে ওঠে। যদিও জানি না এই ক্ষমতা কিভাবে এলো। সেই আশাতেই আমি সেই অদ্ভুত তালাটাতে হাত দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু আমার কাছে পরিষ্কার হতে লাগলো। একটু হলেও বুঝতে পারলাম যে রাজনন্দিনীর আসল উদ্দেশ্য কি। সকালে যখন ফিরলাম করিমের বাড়িতে, তখন দেখি করিম অধীর আগ্রহে অপেক্ষা করছে।
আমাকে দেখে সে জিজ্ঞাসা করলো, কাল কিছু হলো? আমি সব খুলে না বলে শুধু বললাম, রাজনন্দিনীকে আটকানো আমাদের কম্য না, আর এই গ্রামটাকেও বাঁচানো যাবে না, কিন্তু শীতলবাবুকে বাঁচানোর পুরো চেষ্টা আমি করব। শীতলবাবুর খবর কিছু জানো? ওনার শরীরটা বেশ খারাপ আছে, ঘাড়ের কাছে একটু একটু বড় ঘাও তৈরি হয়েছে। লাভ বাইটটা নিছক লাভ বাইট নয়। আজ মনে হয় দিবাকর অসুস্থ শীতলবাবুকে নিয়ে কালাপানিতে যাবে রাজনন্দিনীর হাতে তুলে দিতে, কারণ উনি একটা ভালনারেবল কন্ডিশনে আছেন। কিন্তু ও জানে না যে এই শিকার রাজনন্দিনীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বনাশ হতে পারে। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে রাখো, কারণ এরপরে এখান থেকে পালানোর জন্য বেশি সময় আমরা পাবো না। আমি অমিতাভদাকে বলে কালাপানির কাছেই গাড়ি রাখার ব্যবস্থা করব। আজ দিবাকরের ভবলীলা সাঙ্গ করেই কোনোভাবে শীতলবাবুকে বাঁচাতে হবে। আজ রাতেই যা হওয়ার হবে। দুপুরবেলার দিকে সামান্য কিছু নাকে মুখে গুঁজে আমি করিমের রিক্সা করে পৌঁছলাম শীতল বসুর বাসভবনে। দুপুরবেলা বলছি ঠিকই, কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে। তবে প্রতিবারের মতো ঘূর্ণিঝড় শেষ অবধি বাংলাদেশের উপরেই আছড়ে পড়েছে, এদিকে তার প্রভাব পড়েছে মাত্র। প্রভাবেই ঝোড়ো হাওয়ার দাপটে ছাতা উড়ে যাওয়ার উপক্রম করছিল। কোনো রকমে টেনে ধরতে ধরতে দরজায় টোকা মারলাম। পাশের ড্রেনের থেকে জল উথলে উঠছে, দু একটা ছোট মাছও সেখান থেকে উঠে আসছে। ঠিক এই সময় দরজাটা খুলে দাঁড়ালেন শীতলবাবু। এ যেন সেই শীতলবাবু না, পুরো শরীরটাই কেমন যেন ফ্যাকাশে লাগছে, চোখের তলায় কালি। দেখে মনে হচ্ছে যেন বেশ কয়েকদিন ওনার চোখে ঘুম নেই। আমার নজর চলে গেল ওনার ঘাড়ের ক্ষতটার দিকে, বেশ লাল হয়ে গেছে। ওনার কথায় আমার চটকা ভাঙল। কাকে চাই? আমি অভিষেক সুর, আপনার সঙ্গে দরকার আছে একটু। আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে শীতলবাবু বললেন, আমি কি আপনাকে আগেও কোথাও দেখেছি? ঘরে বসে আমি সব বলছি, বৃষ্টি ভিজলে এবার জ্বরে পড়ব। উনি আমাদের ঘরের ভেতর নিয়ে গেলেন। চেয়ার টেনে বসতে দিতে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে ধুঁকতে দেখে আমি চেয়ারটা টেনে ওনাকে খাটে বসতে বললাম। করিম মাটিতে বসল। আমি বললাম, আপনি এই কদিন যে রিক্সাওয়ালার সঙ্গে যাওয়া আসা করেছেন সে আসলে আমি একজন ঘোস্ট হান্টার। মনোজ দাসের মৃত্যু তদন্তে এসেছি। ঘোস্ট হান্টার? আমি এখানে ব্যথায় মরছি আর আপনি ইয়ার্কি করছেন আমার সাথে। দেখুন, ভূত আছে কি নেই সে তর্কে আমি যাব না, শুধু বলতে পারি আজ রাত আপনার শেষ রাত হতে পারে যদি আপনি আমার কথা মন দিয়ে না শোনেন। মানে? আপনার ধারণা ঠিকই, দিবাকর কুণ্ডুই সব খুনগুলোর পেছনে আছে, কিন্তু মেরেছে রাজনন্দিনী, যার সঙ্গে রাত কাটানোর পর থেকে আপনার এই অবস্থা। আপনি জানলেন কিভাবে যে আমি রাত কাটিয়েছি? ইম্পর্টেন্ট নয় সেটা। আপনি শুধু জেনে রাখুন যে রাজনন্দিনী ইজ নট ফ্রম আওয়ার ওয়ার্ল্ড। সে 250 বছর আগেই মারা গেছে। সে ছিল একজন কালো জাদুকরী। আমি জানি সে কেন এতগুলো খুন করেছে, ঠিক সময় সব বলবো। আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না, একটা কথাও না। করতে হবে না, শুধু এই গঙ্গা জলের শিশিটা রাখুন। দিবাকর আপনাকে ঠিক নিতে আসবে আজ কালাপানিতে নিয়ে যাওয়ার জন্য। আপনি না করবেন না, আপনি যাবেন। রাজনন্দিনীও ওখানেই থাকবে নিশ্চয়ই। আপনাকে কি করতে হবে শুনে নিন। তারপরে আমি যা যা বলতে লাগলাম তাই তাই তিনি শুনতে লাগলেন। সব শোনার পরে তার মুখটা কেমন যেন ভয় ছোট হয়ে গেল। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, ভয় পাবেন না, আমরা আশেপাশেই থাকব। আপনাকে বাঁচানোই আমার মূল উদ্দেশ্য। আর আপনার টিমের কিছু লোকজনকে এখানে আসতে বলুন তাড়াতাড়ি। ওদের বলুন যে দিবাকর কুণ্ডুর গেস্ট হাউসে রাজবাড়ি থেকে চুরি করা মুদ্রা আছে। আর করিম, তুমি শীতলবাবুর বাড়ির কাছাকাছি থাকবে। দিবাকরকে আসতে দেখলেই আমাকে খবর দেবে, আর আমি কালাপানিতে আমার ঘাঁটিতে পৌঁছে যাব। বড় সুমো গাড়িটা কালাপানির পারে আমার ঘাটির পেছনে রয়েছে। গাড়িতে এখন আমি, অমিতাভদা আর করিম। অবিশ্রান্ত বৃষ্টিতে কালাপানি প্লাবিত হয়েছে, তবে সেই জল এখনো অবধি গ্রামের মধ্যে পৌঁছয়নি। চারিদিক অন্ধকার, শুধু গাড়ির সামনের কাঁচে বৃষ্টি পড়ার শব্দ, ঝোপের আড়ালে ব্যাঙ ডাকার শব্দ, পাতায় জল পড়ার শব্দ। মোবাইলের আলোটা ফেলে দেখলাম রাত 10:30, কিন্তু আশেপাশের পরিস্থিতি দেখে মনে হতে লাগলো যেন মাঝরাত। এখনো অবধি কালাপানির আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন নেই। অমিতাভদা চাপা গলায় বললেন, শীতলবাবুকে বাঁচাতে না পারলে কিন্তু
অনেক বড় মুখ করে কথা দিয়ে এসেছে, কিন্তু আমি কিছু উত্তর না দিয়ে ওনাকে চুপ করতে বললাম, কারণ কালাপানির অন্য পারে ইতিমধ্যে দুটি মূর্তি আবির্ভূত হয়েছে। তাদের মধ্যে একজন একটু ধুঁকছে। বুঝতে অসুবিধা হলো না যে দিবাকর কুণ্ডু শীতল বসুকে নিয়ে উপস্থিত হয়েছে। কোথায় নিয়ে এসেছেন আমাকে? কালা পানিতে। কি ঠান্ডা হাওয়া দেখুন, মনটা একদম ফুরফুর ফুরফুর করছে। আর আপনার প্রেমিকাও তো এসেছেন। আমি এবার চলি, হ্যাঁ, টাটা। আমি দূর থেকে হালকা হালকা কথাগুলো শুনতে পাচ্ছি। শীতলবাবু নিশ্চয়ই যথেষ্ট ভয় রয়েছেন, কিন্তু তিনি যে কতটা সাহসী তা বুঝতে পারলাম। যেভাবে মৃত্যুর সামনে দাঁড়িয়েও তিনি অটল রয়েছেন তা দেখলাম দিবাকর অন্ধকারের মধ্যে মিশে গেল। বুঝতে পারলাম না সে কোথায় দাঁড়িয়ে আছে। ওদিকে রাজনন্দিনী এগিয়ে আসতে লাগলো শীতলের দিকে। আমি গাড়ির পেছন থেকে লোহার একটা ভারী রড নিয়ে দরজাটা আস্তে আস্তে খুলে নামলাম। যতটা সম্ভব কম আওয়াজ করে জলে ডোবা রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে লাগলাম সেই দিকটায়, যে দিকটায় দিবাকর লুকিয়ে আছে। শীতলবাবু পিছন ফিরলেন, দেখলেন কামুক দৃষ্টিতে রাজনন্দিনী তাঁর দিকে তাকিয়ে আছে। পরনে তার ফিনফিনে একটা শাড়ি। শীতলবাবুর ব্যথাটা বেশ বাড়ছে আবার। তিনি পকেটে এবার হাত ঢুকিয়ে গঙ্গা জলের শিশিটা চেপে ধরলেন। রাজনন্দিনী নিজের বুকের কাপড় সরাতে শুরু করেছে, আর সে আস্তে আস্তে শীতলবাবুর দিকে এগিয়ে আসতে লাগল। শীতলবাবু অভিষেকের কথা মতো পিছিয়ে না গিয়ে রাজনন্দিনীর দিকে এগিয়ে গেলেন। কোমরের হাত দিয়ে সে নিজের দিকে রাজনন্দিনীকে টেনে নিলেন। তার ঠোঁটের দিকে শীতলবাবু নিজের ঠোঁট বাড়িয়ে দিলেন। হঠাৎ সুযোগ বুঝে বা হাতে শিশিটা খুলে তিনি রাজনন্দিনীর মুখের উপর গঙ্গা জল ঢেলে দিলেন। রাজনন্দিনীর চিৎকার সেই ফাঁকা প্রান্তরে প্রতিধ্বনিত হতে লাগল। তার মুখের একটা দিক জ্বলে উঠেছে, আর সে ক্রমাগত চিৎকার করে উঠছে। এই সময় দিবাকর ঝোপ থেকে বেরিয়ে শীতলবাবুর দিকে এগিয়ে যেতে গেল। আমি তার পিছনেই ছিলাম। হাতের রডটা দিয়ে দিবাকরের মাথায় দিলাম চড়ে বাড়ি। সে আর্তনাদ করে মাথা ধরে বসে পড়ল। শীতলবাবু এর মধ্যে রাজনন্দিনীর গলা থেকে সেই পাথরটা খুলে আমার দিকে ছুঁড়ে দিল। রাজনন্দিনী এই সময় চিৎকার করে বলল, সবাই মরবি তোরা, সবাই মরবি। বলে আমাদের চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। আমি জল ডিঙিয়ে শীতলবাবুকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম গাড়ির দিকে। অমিতাভদা, গাড়ি স্টার্ট দিন, জলদি বেরোতে হবে এখান থেকে। আর ওদিকে শীতলবাবুর লোকজনকেও বলুন ওরা রাজবাড়ির সম্পত্তি নিয়ে যেন বেরিয়ে যায়, কারণ কালাপানির জলে এবার প্রচণ্ড স্রোত আসতে চলেছে। অমিতাভদা গাড়ি স্টার্ট দিলেন। আমরা গাড়ির কাছে এসে দরজাটা খুলতে যাব, পেছন থেকে শুনলাম শো শো করে জলের প্রচণ্ড শব্দ হচ্ছে। আর মনে হলো যেন ঘূর্ণি তৈরি হয়েছে। কালাপানির সে যেন এক ভয়ঙ্কর রূপ। কালাপানির অভিশাপ আজ সত্যি হতে চলেছে। আমরা গাড়িতে উঠতেই অমিতাভদা গাড়ি চালাতে শুরু করলেন। তখনও দিবাকরের অচৈতন্য দেহ পড়ে আছে কালাপানির পাড়ে। আমরা কালাপানি ছেড়ে গ্রামের রাস্তা ধরলাম, আর এক ভয়ঙ্কর হাসি শুনলাম পেছন থেকে। দিবাকরের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল কালাপানির জলের এক বিশাল স্রোত এগিয়ে আসছে তার দিকে। কিছুক্ষণের মধ্যে সেই স্রোত দিবাকরকে ভাসিয়ে দিল আর গ্রামের দিকে এগোতে লাগল। অমিতাভদা গাড়ি যতটা জোরে পারেন চালাতে লাগলেন। কিছুতেই ওই ভয়ঙ্কর স্রোতের মধ্যে পড়া যাবে না। গ্রামের আশেপাশের কিছু বাড়ির লোকজন বেরিয়ে পালাতে লেগেছে। কালাপানির স্রোত একে একে গ্রামের সমস্ত বাড়ি ঘর গুঁড়িয়ে দিতে লাগল। অমিতাভদা গাড়ি চালাতে চালাতে হঠাৎ যা বললেন তাতে ভয় লেগে গেল। গাড়ি চালানো খুবই মুশকিল হচ্ছে, নিচের মাটি যেন নরম হয়ে যাচ্ছে। আরো
ল্যান্ডস্লাইড না হয়। চালান জলদি প্লিজ। কিছুক্ষণ চলার পরে এক বিকট শব্দ শুনতে পেলাম পেছন থেকে। কানে তালা লেগে গেল আমাদের। গাড়িটা অমিতাভদা দাঁড় করিয়ে দিলেন। আমরা গাড়ি থেকে নেমে দেখলাম আমাদের থেকে বেশ কিছুটা দূরে পুরো জায়গা ফাঁকা হয়ে গেছে। নন্দীপুর গ্রামের কিছুটা অংশের আর অস্তিত্ব রইল না। করিমের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে বলল, এ গ্রামে বড় হয়েছিলাম, রাজ কি হাল হয়েছে। আমি ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলাম। এখন আমরা কলকাতার পথে। শীতলবাবুর টিমের গাড়িও আছে পেছনে। করিম আমায় বলল, এবার বলেন তো বাবু, আপনি সব কিছু কি করে বুঝলেন? আমি একদিন রাজনন্দিনীর পেছন পেছন যাই রাজবাড়িতে। ওখানে দেখি একটা তালা বন্ধ দরজার কাছে দাঁড়িয়েছিল রাজনন্দিনী। ওখান থেকে চলে যাওয়ার পরে আমি যাই তালাটার কাছে। দেখি তালাটা গতানুগতিক তালা নয়, তার মধ্যে 13টা চেম্বার আছে। তার মধ্যে 12টাতে রক্ত ছিল আর 13 নম্বর ছিল ফাঁকা। আমি দরজাটায় কান পাতি আর শুনি পেছনে তরল প্রবাহিত হয়ে কোথাও একটা যাচ্ছে। আমি তখন তালায় হাত রাখলাম আর দেখলাম তালাটার ইতিহাস। রাজনন্দিনীর প্রেমিককে মেরে ফেলা হলেও রাজনন্দিনী সবার চোখের আড়ালে গুপ্ত পথে প্রেমিকের মৃতদেহ নিয়ে আসে, একটা ঘরে তালাবন্ধ অবস্থায় রাখে। সে যার কাছে কালো জাদু শিখত তার কাছে সম্ভবত রাজনন্দিনী জানতে পারে 13 জনের গায়ের সমস্ত রক্ত যদি তার প্রেমিকের শরীরে চালনা করা হয় তাহলে সে বেঁচে উঠতেও পারে। 250 থেকে 300 বছর আগেও সেই চেষ্টা করেছিল এই চেম্বারের মাধ্যমে, কিন্তু সফল হয়নি। রাজা চন্দ্রবাবু সব জেনে ফেলে আর রাজনন্দিনীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবারও তার 12টা খুন করা হয়ে গিয়েছিল, বাকি ছিল 13 নম্বর, যা শীতলবাবু হতে পারতেন। আর ঠিক এই কারণেই সব খুন হয়ে যাওয়া লোকেদের শরীর রক্ত শূন্য থাকত। আমি জানতাম রাজনন্দিনীর আত্মা অসীম শক্তিশালী, তাই তাকে হারাতে পারবো না, কিন্তু আপনাকে বাঁচাতে পারলে সে এবার অন্তত সফল হবে না। সবাই এতক্ষণ আমার সব কথা শুনল। শীতলবাবুকে বেশ সুস্থ মনে হলো। তিনি ইয়ার্কি মেরে সেই পাথরটা হাতে দিয়ে বললেন, তাহলে বলো এটার কি ইতিহাস? আমি হাতে নিয়ে কিছুক্ষণ পরে বললাম, জানি না, কিছু দেখতে পেলাম না। অমনি না, অমনি কিছু দেখতে পেলে না? আরে আপনি তো বেঁচে আছেন, ব্যাস। আমি সেই পাথরটা বাইরে ফেলে দিলাম। দূরে রাস্তায় গিয়ে পড়ল পাথরটা। আমরা দেখলাম সামনের বোর্ড দেখাচ্ছে কলকাতা 25 কিলোমিটার। রাস্তায় পড়ে থাকা পাথরটা তুলে দিল একজন নারী, রাজনন্দিনী। কলকাতা থেকে আর বেশি দূরে নেই সে। (1750 সাল) রাজা চন্দ্রবাবু নিজের ঘরে ডেকেছেন তার মুনিবকে। মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমার জন্যে একটা পুরস্কার আছে। তোমার কাজে আমি খুব খুশি বলে তিনি একটা বাক্স দিলেন মুনিবের হাতে। মুনিব বাক্সটা খুলে দেখলেন একটা নীল পাথর। এটা কি মহারাজ? এটা একটা অত্যন্ত শক্তিশালী পাথর। তোমার ঘরে রাখলে অনেক উন্নতি হবে, কিন্তু খেয়াল রেখো কোনো কালো জাদুকরের হাতে যেন এটা না পড়ে, তাহলেই সর্বনাশ। ওরা জানতেও পারল না দরজার বাইরের পর্দার আড়াল থেকে কেউ একজন তাদের সমস্ত কথা শুনছে। শেষ হলো আজকের গল্প। লেখক শোভন কাপুরিয়ার কলমে কালাপানি। এই গল্পের প্রশ্ন হলো,
রাজনন্দিনী কতজনকে হত্যা করেছিল? সঠিক উত্তর জানাও তোমরা তাড়াতাড়ি, কারণ তোমাদের মধ্যে থেকে 3 জনকেই আমরা সিলেক্ট করে তাদের নাম পরবর্তী গল্পে প্রকাশ করব। আর এইভাবেই চলতে থাকবে প্রতিযোগিতা। মাসের শেষে যারা সর্বোচ্চ সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে যে কোনো 3 জন পাবে আকর্ষণীয় উপহার। যেহেতু এই প্রতিযোগিতা মাসের মাঝখান থেকে শুরু হলো, সেহেতু পরের মাসের শেষ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতে থাকবে এবং পরের মাসের শেষে যারা সর্বোচ্চ সঠিক উত্তর দেবে, ওই যে বললাম আগেই, তাদের মধ্যে থেকে যে কোনো 3 জনকে বেছে নেওয়া হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। তাই আর দেরি না করে প্রতিটা গল্প খুব মন দিয়ে শোনো। আর গল্প মিস না করতে চাইলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেওয়া হয় এবং আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে বলা হয় আমাদের হানাবাড়ি ইউটিউব সম্পর্কে এবং তাদেরকে দিয়েও হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করিয়ে নেওয়া হয়, যাতে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তারাও নোটিফিকেশান পেয়ে যায়। আজকের গল্প পাঠে শুভম প্রধান চরিত্রে, ব্রতদীপ অন্যান্য চরিত্রে সুমন, ইশিকা, পার্থ, নীল, বুবাই, সৌমিক, বিপুল, নীলাঞ্জন আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ। চিত্রনাট্য দিশানি, বিশেষ সহযোগিতায় রুভিনা। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকে আমাদের গল্প? জানাও তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর তার সাথেও প্রশ্নের উত্তর দিতে কিন্তু তোমরা ভুলো না। হানাবাড়ি লেখক এবং লেখিকাদের জন্য প্রতিযোগিতা এনেছে। হানাবাড়ি ফেসবুক গ্রুপে গিয়ে যারা লেখক এবং লেখিকা আছো তারা কিন্তু নিজেদের গল্প ওখানে লিখতে পারো। আমাদের প্রতিযোগিতা, আমাদের নানা রকম ইভেন্ট ওইখানে কিন্তু হয়। তাই দেরি না করে আজকেই ফেসবুক পেজটা ফলো করে নেবে, লিঙ্ক। আর তাছাড়াও প্রতিযোগিতা হোক বা না হোক, তোমরা লেখা দিতে পারো। আমরা সেখান থেকে লেখা চুজ করে তোমাদের সাথে কথা বলে তারপর আমরা ওই গল্পটি অডিও রূপ নিয়ে আসবো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি করো না, যাও চ্যানেল এবং ফেসবুক পেজটা দুটোই সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।